অস্ত্রসিক্ত হলো। ঢাকা কারাগারের সমস্ত ঘরগুলো খুলে দিতে বললাম। মিথ্যা মামলার আগে প্রায় 10,000 রাজবন্দী তার ঘর থেকে বেরিয়ে কারাগারের মাঠে ঘরের অস্মদিতে নদীতে স্লোগানে কারাগার মুখরিত করে ফেললো। আমরা জেল সুপার জেলার ডেপুটি জেলারকে বললাম টেলিফোন গুলো নিয়ে আসেন, আমরা এখন কথা বলবো। আমরা বললাম যে দেশ তো এখন আমাদের কোথায় চলবে, বলেন ঠিক না? সুপার সাহেবরা তো কাঁপতে কাঁপতে একটা দুইটা 8টা টেলিফোন নিয়েছে হাতে। আমরা ডিভিশনে ছিলাম, বিএনপি জামাত আমাদের নেতারা সব বাইরে টেলিফোনে নেতাদের সাথে কথা বলতে লাগলাম। তার কি অবস্থা, ঢাকার কি অবস্থা? বলে ঢাকার পরিস্থিতি উত্তাল, হাসিনা চলে গেছে। যারা ফোন করছে ওই দিক থেকে চোখের পানিতে তারা কাঁদছে। সেনাপ্রধান আসলেন টেলিভিশনের সামনে, আমরা উদ্বেগ নিয়ে উৎকণ্ঠা নিয়ে শুনছি উনি কি বলেন। বক্তব্যের কিছুক্ষণ পর সাংবাদিকরা সেনাপ্রধানকে প্রশ্ন করছেন, আপনি যে নেতৃবৃন্দের সাথে বৈঠক করলেন সেই বৈঠকে কারা কারা ছিল? সেনাপ্রধান প্রথমেই নাম বললেন, জামাতের আমির সাহেব ছিলেন। আলহামদুলিল্লাহ, হাসিনার বিদায়ের 4 দিন আগে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে তুমি নিষিদ্ধ করেছিলে, 4 দিন পরে সেই জামাত শিবিরকে মহান আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করে জামাত শিবিরকে মর্যাদার আকাশে উন্নীত করে দিয়েছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? হাসিনা চেয়েছিল এই 15, 16, 17, 18 বছর তো একতরফা চালায় গেলাম, কত গুলি, কত ফাঁসি, কত জেল, কত হত্যা, তাও তো থামে না। শেষ পর্যন্ত ওর একটা ক্যালকুলেশন হলো কি, থামানো যায় না কেন? তাহলে ও শেষ পর্যন্ত, ও তো ইবলিসের খলিফা, তো ওর মাথায় ঢুকলো কি এই সব কিছু ঠিক হয়ে যাবে, এই সব আন্দোলনের পেছনে আছে জামাত শিবির, এইখানে তুমি আগে নিষিদ্ধ করো, তাইলে বাঁচা। পুরা কপাল পোড়ার টাইম হলে এরকম হয়। কি বলেন ঠিক কিনা? দেখবেন প্রচন্ড সাগর আর ঢেউয়ের মধ্যে ডুবন্ত কোন মানুষ যখন ডুবতে থাকে বাঁচার জন্য কিছু ধরতে পারে না। কোন শ্যাওলা কচুরি পানাও যদি ভেসে যায় ভাবে ওইটা ধরে একটু বাঁচা যায়। আসলে কচুরি পানা ধরে কি বাঁচা যায়? অভাব ছিল জামাত শিবির নিষিদ্ধ করে বোধহয় বাঁচা যাবে, বাঁচা যায়নি। তুমি যে কি অপরাধ করেছ, কত দাম্ভিকতা, কত আত্মহমিকা তুমি দেখিয়েছ। আল্লাহ তাআলা অহংকারীদেরকে হয়তো কিছুক্ষণ ছাড় দেয়, কিন্তু একদম ছেড়ে দেয় না। কি বলেন ঠিক কিনা? আমরাও অনেক সময় নিরাশ হয়ে যেতাম, কিন্তু আশা ছাড়তাম না। যাই হোক, তুমি তো দেখতেছ আপনারা এই ভোলাবাসী এখানে এই দীর্ঘ 17-18 বছরে আওয়ামী দুঃশাসনের আমলে আপনারা কত মিথ্যা মামলার শিকার হয়েছেন। বিএনপি জামাত কোন অপরাধ কারণে বাড়ি থেকে ধরে নিয়ে তাদেরকে মামলা দিয়েছে, জেলে দিয়েছে। কি দেননি বলেন? আমাদের নেতারা বক্তব্য রেখেছেন। বাড়িতে বসে আপনি 4-5 জন শুধু চা খাবেন, ধরে নিয়ে বলবে কি তোমরা নাশকতা ষড়যন্ত্র। ঘুম থেকে ধরে নিয়ে হাতে একটা টুকরা টাপড়ি দিয়ে বলবে তোমার কাছে বোমা পাওয়া। কি আজব কথা! এত অহংকারী তুমি। বাংলাদেশের সমস্ত বরেণ্য আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার, পীর, মাশায়েখ, তাদেরকে তুমি কারাগারে হাজার হাজার লোককে বন্দী করবে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী কামরুজ্জামানের মতো নিরপরাধ ব্যক্তিদেরকে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে তুমি তাদের মৃত্যু বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছ। অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক নাজির আহমদ, মকবুল আহমদ, সাতক্ষীরা আব্দুল খালেক মন্ডল, এই সমস্ত বর্ষিয়ান 70, 80, 90, 93 বছরের লোকদেরকে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে তুমি ঠেলে দিয়েছ। ইসলামী মূল্যবোধ, নৈতিক চিন্তা চেতনা সব ধ্বংস করে
মিথ্যাচার করে তুমি অহংকারে শেষ সীমায় চলে গিয়েছে। আর গণ অভ্যুত্থানের আন্দোলনে কোটি কোটি মানুষ যখন আন্দোলনের উত্তাল ঢেউ তুলতে শুরু করলো, উত্তরা থেকে, শাহবাগ থেকে, যাত্রাবাড়ি থেকে, রাজধানীর চতুর্দিক থেকে মানুষ যখন গণভবনের অভিমুখে কোটি কোটি মানুষের যাত্রার সূচনা হতে লাগলো, তখন বাংলাদেশের প্রতিদিন 100, 200, 400 করে লাশ করতে লাগলো। হেলিকপ্টারে উঠে এই হাসিনা দেশের মানুষকে, সেই দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টারকে গুলি করে হত্যা করে। আমি দুনিয়ার, এটা কি যুদ্ধ? দেশের মানুষকে তুমি এইভাবে হত্যা করেছো, শিশু, নারী, পুরুষ, আলেম ওলামা হত্যা করেছো। সাভার আশুলিয়ায় গুলি করে করে হত্যা করে ট্রাকের উপরে লাশ স্তূপ করেছে। সেই লাশ পেট্রোল কেরোসিন ঢেলে আগুন দিয়ে মৃত লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এত বড় নিষ্ঠুরকে আল্লাহ কি পছন্দ করতে পারে? পারে নাই। তাই তাকে পালিয়ে যেতে হবে। ইতিহাসের অনেক পতিত স্বৈরাচার ইতিহাস আমরা জানি, কিন্তু শেখ হাসিনার যে নির্লজ্জ বিদায় হয়েছে, এখন কি অবস্থা? উনি চলে গেলেন, কোথায় চলে গেলেন? আমরা বলেছি যেখানকার মাল সেখানেই চলে গেছে। কি বলেন ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই। আর যাইও তো শান্তিতে নাই, পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ষড়যন্ত্র, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো, মাঝে মাঝে অডিও ভিডিও দিয়ে বক্তব্য ছেড়ে দেয়। ইউটিউব, ফেসবুক দেখেন না, আসে এদেশের থেকে ওনার মুরিদরা বলে, আপা দেশের অবস্থা ভালো না, আপনি আসেন, আমরা আসি। আর উনি বলেন যে তোমরা চিন্তা করো না, আমি কাছাকাছি আছি, ঢুকে পড়বারে যে কোনো সময়। ঢুকার পর বাংলাদেশের এত বড় খুনি ফ্যাসিস্ট বর্বরের সাথে কি আচরণ করে ঢুকতে পারলে পরে আপনি দেখতে পারবেন। চলে গেলেন কেন? ওই দিন যদি গণভবনে থাকতেন, দুপুরবেলা রান্না ভাত, খাওয়া দাওয়া, হাঁস মুরগি, শাক সবজি, লেকের রুই মাছ সব ফেলে আপনি চলে গেছেন। কত মায়া লাগে। এত উন্নয়ন, এত আস্থা, জনগণ আপনার একেবারে কলিজার ঘিলু, আপনি চলে গেলেন কেন? পালান কেন? পালায় যায় কারা? পালায় চোর, ওই দিন আপনি গণভবনে থাকলে বুঝতে পারতেন কোটি মানুষের এই জনতার ঢল যদি আপনাকে হাতে পেত, আপনার কি পরিণতি হতো ইতিহাসটা দেখতে পেত। এখন আবার শর্ট করে বলে আসি কাছাকাছি, ঢুকে পড়বার, ঢুকে পড়েন না। এই বাংলাদেশের মানুষ এত বড় খুনি, এত বড় ফ্যাসিস্টকে আর বাংলাদেশের রাজনীতিতে নৈতিকভাবে, আইনগতভাবে কোন অধিকার দেবে না। দেবে? দেবে না। অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে ভাই আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এই যে বক্তব্য দিলাম, এটাই বক্তব্য। আসেন, the people will decide। এত বড় খুনি, এত বড় গণতন্ত্র হরণকারী, ভোটাধিকার হরণকারী, আলেম ওলামা, বৃদ্ধ বয়সী তাদেরকে জীবনে যারা একটা মিথ্যা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, তারা হক কষ্ট করে নাই, তাদেরকে তুমি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছ। আল্লাহ আরশে বসে তোমার হৃদয় কাঁপেনি। এত বড় পাষাণ বাংলাদেশে ঢুকলে কি হবে? ঢুকে দেখো একবার কি হয়। কইতে পারি না। আমার প্রিয় ভোলাবাসী, তাই আমরা বলি সামনে অবিলম্বে অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, যারা দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, 9টি মেগা প্রকল্প, রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র থেকে এই হাসিনার বিদায়ের পরে সব কাহিনী শ্বেতপত্র বেরোচ্ছে, লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সে, তার বোন রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তার বোনের মেয়ে ব্রিটিশের প্রতিমন্ত্রী ছিল টিউনিক, এখন সব শ্বেতপত্রে আসছে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। মাঝখানে ঢাকা একটা জাতীয় সংলাপ হলো। ওই সংলাপে বাংলাদেশের একজন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, নাম শুনেছেন, ওনার সঙ্গে মঞ্চে আমার দেখা হলো। এক জায়গায় বসছিলাম, দাদা কি খবর? শেখ হাসিনার এই স্বৈর শাসন যুগের লুটপাটের জন্য একটা শ্বেতপত্র প্রকাশের জন্য একটা কমিশন গঠন করছে গভর্নমেন্ট। দেবপ্রিয় ভট্টাচার্যকে সেই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা?
আমার বললো পরার ভাই, যদি আমাকে এই অন্তর্বর্তীকালীন সরকারি শ্বেতপত্র প্রকাশের তদন্তের দায়িত্ব না দিত, তো শেখ হাসিনা যে কি পরিমাণ লুটপাট করেছে এই জাতি তা জানতে পারত না। না গেলে তো শুভঙ্করের ফাঁসি ধরা যায় না, কি বলেন? থাকা অবস্থায় যা উনি বক্তৃতা বিবৃতি দিয়েছেন, মনে হচ্ছে এত বড় ফেরেশতা নাই। যাওয়ার পরে সব আকাঙ্ক্ষা সব বেরোয় গেছে। মানবতা বিরোধী এই গণহত্যাকারীদের বিচার হওয়া উচিত, কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা বলেছি যে ট্রাইব্যুনাল তুমি বানিয়েছিলে মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, মিথ্যা সাক্ষী। বিদেশ থেকে বেলজিয়াম থেকে রায় লিখে দিয়ে কেলেঙ্কারির মাধ্যমে স্কাইপে কেলেঙ্কারি থেকে রায় লিখেছ, সাজানো বানানো সাক্ষীদেরকে নিয়ে সেফ হোমে রেখেছ। সাইদি সাহেবের ওই সাক্ষী প্রমাণ সুখরঞ্জন বাড়িকে তুমি সাক্ষী দিতে আদালতে আসছে, তুমি তাকে ডিবিতে ধরে নিয়ে ভারতে নিয়ে ফেলে আসছে। এতে কি কোনো বিচার? রাজনৈতিক উদ্দেশ্যে বিচারিক হত্যাকাণ্ড মিথ্যা বিচার করে তুমি ফাঁসি দিয়েছ। আমরা বলেছি তোমার এখন বিচার হবে। বলে যাওয়া কোথায় বুঝা? যাবার জায়গা নেই। তুমি যে ট্রাইব্যুনালে পথ দেখাই গেছ, সেই ট্রাইব্যুনালে এখন তৈরি করছে আবার 226টার উপরে মামলা হয়েছে। খুনের মামলা, গণহত্যার মামলা, রেড অ্যালার্ট জারি হয়েছে, তারপরে ওয়ারেন্ট হয়েছে। রেহাই নাই। তুমি তোমার সাঙ্গপাঙ্গদের কোনো উপায় নাই। 300 এমপি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নেতাদের ফাঁসি দিতে তো তুমি মিথ্যার আশ্রয় দিয়েছ। তোমার বিচারের জন্য কোন মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, সত্য ঘটনা দিয়ে তোমার কাম সারা যাবে। কি যাবে কিনা বলেন? ফলে তুমি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছ, নতুন গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য এখন সেই আয়োজন চলছে। তুমি প্রস্তুত হও। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই, নির্বাচন আপনি দেবেন। সংস্কারের দাবি উঠেছে, আমরাও বলেছি আপনাকে। আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা কয়েকবার দেখা করেছি। আমরা বলেছি আমরাও সংস্কার চাই, কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময় সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে, নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। তবে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলে? তাহলে আবার ওই 14-18-24-এর মতো হবে। কেউ কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে। যে কথার মধ্যে আমরা অনুগন্ধ পাই, কি বলেন ঠিক কিনা? ওই দামি আমি আর মামুল নির্বাচনের মতো তোমরা বোধহয় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও। ভাইরে বাবারে, আমরা জামাত ইসলামে, আমাকে তো টাকাও নাই, মাস্টারও নাই, আমরা তো ব্যালট কাটতে পারবো না, আমরা কেন্দ্র দখল করতে পারবো না। নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ। তাই আমরা বলি, বাংলাদেশের মানুষ চায় একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষ করুন। রিফর্ম কমিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন প্রায় 13টা, তার বেশ কয়েকটা রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেছে, আরো ইনশাল্লাহ আসবে। আমরা মনে করি আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে, আমরা যদি একটা সুস্থ নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে। ততটুকু
সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। কি বলেন ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে। জনগণ এটা দেখতে চায়। আমাদের এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাঝে জীবন দিয়ে চলে গেল, তারা তো আমাদেরকে ঋণী করে রেখে গেল। আমাদেরকে সেই রক্তের দায়, ঋণের দায় শোধ করতে হবে না? বলেন কি দায়? তারা একটি নতুন বাংলাদেশ করতে চেয়েছিল। এমন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নির্যাতন, নিপীড়ন থাকবে না। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরন্ন মানুষের আহাজারি থাকবে না। মানুষ আদালতে সুবিচার পাবে। সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণ বসবাস করবে। এমন এক সমৃদ্ধ মানবিক বাংলাদেশ দেখার জন্য কিন্তু আমাদের ছেলেরা রক্ত দিয়েছিল। সেই দায় শোধ করার জন্য আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য আমাদের তৈরি করতে হবে। এখন আমরা যখন জাতিকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের অভিযোক্তায় তিনি কাজ শুরু করেছেন, তখন আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন তো, উনি ক্ষমতায় আসার পর 5 মাস হল, 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পরে 4টি কু করার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে নানান ইস্যু তুলে ট্রাম্প কার্ড তৈরি করে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করা হয়েছে। এই দাবি সে দাবি করে বাংলাদেশ সেই 5 মাসে ভোটের দিকে যাবে, সংস্কারে যাবে, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। সরকারকেও বেকায়দায় ফেলা হয়েছিল। আমরা সরকারকে বলেছি, গোটা জাতি, গোটা দেশবাসী আপনার পেছনে আছে। আপনি তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এর মধ্যে আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেই, নতুন করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। হ্যাঁ, কেউ কেউ আবার আওয়ামী ভাষায় কথা বলতেছেন। ফ্যাসিবাদের লোকেরা যে ভাষায় আমাদের সমালোচনা করত, নির্মূল করতে চাইত, ওনাদের মুখেও এখন সেই ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। আমরা বলি খবরদার, এই পথ সর্বনাশ পথ। ফ্যাসিবাদী যুগের অবসান হয়েছে। এখন একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বাধীনতা ৫৩ বছর পরে আসুন অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন ভূমিকায় না গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আগস্টের মূল চেতনাকে ধারণ করে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এত শহীদ, এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাই। এটাই জনগণ চায়। এবং বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, যার মানবিক ভূমিকায় বাংলাদেশের কোটি কোটি মানুষ তার বুকের কথা শোনার জন্য, তাকে একটা দেখার জন্য যেখানেই তিনি যাচ্ছেন কোটি কোটি মানুষ পঙ্গপালের মতো তার দিকে ছুটে আসছে। তিনি আহ্বান জানিয়েছেন নতুন বাংলাদেশের জন্য জাতীয় ঐক্য গঠন করি এবং আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। কেমন বাংলাদেশ দেখতে চাই? যে বাংলাদেশে মানুষের ভাত কাপড়ের অভাব হবে না, আদালতে মিথ্যা মামলার শিকার হবে না, এমন একটি সমন্বিত শিক্ষানীতি চরিত্র গঠনের জন্য চালু হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, আলেম ওলামা যা তৈরি হবে, দেশপ্রেমিক, চরিত্রবান, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ বিশেষজ্ঞ তৈরি হবে। এমন এক সমন্বিত শিক্ষা চাই আমরা। বৈষম্যহীন, সাম্যভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা দেশে কায়েম হবে। সুবিচার, ইনসাফপূর্ণ বাংলাদেশ, সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমান জাতির কাছে যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, আমাদেরকে সেই ঐক্যের সাথে থাকতে হবে, জনগণকে সেই দিকে নিয়ে আসতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা সেই বাংলাদেশ দেখতে চাই এবং সেটা সুবিচারপূর্ণ। ইসলামের যে ওয়েলফেয়ার স্টেট, যে কল্যাণ রাষ্ট্র, ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলামের যে ধারণা আমরা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে পেয়েছি, তার ভিত্তিতেই কিন্তু ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম হতে পারে। গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতাদের রাজপথের স্লোগান ছিল কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই। এই
ইনসাফপূর্ণ সুবিচারের কথা আমাদের সংবিধানে লেখা আছে, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আসলে স্বাধীনতা 53 বছর পরেও কি আমরা সেই সুবিচার ইনসাফ পেয়েছি? আমরা পাইনি। এই ইনসাফ জামাত ইসলামী আমরা পরিষ্কার বলেছি, মানব রচিত কোন আইনে এই সুবিচারের ব্যবস্থা কায়েম হতে পারে না। কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ নফস দ্বারা বিতাড়িত হতে পারে, শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে, মানুষ স্বজন প্রীতির কারণে পক্ষপাতিত্ব করতে পারে। ফলে মানুষ কখনো মানুষের আইনে সুবিচার করতে পারে না। সুবিচারের আসল বিধান হলো আসমান থেকে নাজিল হওয়া ঐশী জ্ঞানের ভিত্তিতে পবিত্র কোরআনে যে সুবিচারের শিক্ষা দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে সুবিচারের ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার করে বলছেন সূরা হাদীদের মধ্যে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'ু লিন-নাস। আপনারা সবাই জানেন, মুআজ্জাজ উলামায়ে কিরাম জানেন, আল্লাহ এখানে ইনসাফের কথা বলছেন। লিয়াকুমা আন-নাসু বিল কিসত, নাস মানে মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ, হোল ম্যানকাইন্ড, হোল হিউম্যানিটি বোঝানো হয়েছে। মানে প্রতিষ্ঠিত হওয়া, স্থাপিত করা, প্রতিষ্ঠিত হওয়া, এস্টাবলিশ করা, কায়েম করা। কিসত মানে হচ্ছে সুবিচার। সূরা হাদীদে কিসতের ব্যাখ্যা করা হয় জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার। সমাজে যার যা প্রাপ্য তা সে পাবে, এটার নাম হচ্ছে কিসত। আল্লাহ বলছেন লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত বিশ্ব মানবতাকে সুবিচারে প্রতিষ্ঠিত করার জন্যই আমি রাসূলগণকে পাঠিয়েছি, বাইয়িনা পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। তারাই এসে একটি রাষ্ট্র শক্তির মধ্য দিয়ে এই সুবিচার কায়েম করবে। এটাই হচ্ছে প্রকৃত সুবিচারের জ্ঞান, যা আল্লাহ তাআলা আসমান থেকে নির্ভুল জ্ঞানের উৎস ওহীর জ্ঞানের ভিত্তিতে কোরআনে যে সুবিচারের শিক্ষা দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশে এই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে প্রকৃত সুবিচারের ভিত্তিতে কি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। এই রাষ্ট্রই হচ্ছে নতুন বাংলাদেশ। 5ই আগস্টের পরে আমাদের সেই নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমাদের সেই পথ আমরা খুলে নিয়েছি। এখন জনগণের মতামতের ভিত্তিতে জনগণকে ইসলামের এই সুশিক্ষা, ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই কল্যাণের দিকে জনমত তৈরি করে ভোটের মাধ্যমে নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন করে আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। কোন বিশৃঙ্খলা, অট্টালিকা, অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকার পরিবর্তনে বিশ্বাস করি। জামাত ইসলামের গঠনতন্ত্রে এই ডেমোক্রেটিক সিস্টেম অফ পলিটিক্স, পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে আমরা এখানে অনুমোদন করে বলেছি, মুসলিম অধ্যুষিত জনপদে জনমত আমরা যদি জোগাড় করতে পারি, 300 আসনের পার্লামেন্টে যদি 151 জন এমপি আমরা পাঠাতে পারি, ইসলামী দল মত কল্যাণ রাষ্ট্রের আকাঙ্ক্ষী ব্যক্তিরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এবার একটু জেগে উঠতে পারি, এই কল্যাণ রাষ্ট্র, এই নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ করতে পারবো। সবাই কি সেই কাজে আপনারা সময় শ্রম ব্যয় করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, সেই বাংলাদেশের জন্য লড়াই চলছে। এই লড়াইতে আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই হোক, আমরা অস্থির হব না, আমরা মাথা ঠান্ডা রাখবো। যত কথা বলো, আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই। কি বলেন? আজকের এই ঐতিহাসিক ভোলার কর্মী সম্মেলনে এসে জানতে পারলাম, আমরা আগেও জানি অনেক সমস্যা আপনাদের সমাধান হয়নি। এটা কি এই মানবরচিত আইন আর এই চোর ডাকাত অসৎ নেতৃত্বের মাধ্যমে কি সম্ভব হবে? আমরা যদি সব নেতৃত্ব পার্লামেন্টে পাঠাতে পারি, এখনো তো দেখতে পাচ্ছি একেবারে সেই সচিবালয়, ডিসি, আমলা, এসপি, ওসি, ইউনো, এসআই, রন্ধে রন্ধে এভরি কি পয়েন্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রের সব যন্ত্রে সেই 17-18 বছরের আওয়ামী দোসররা যারা দায়িত্ব পালন করত, রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ জায়গায় এখনো সেই ফ্যাসিবাদের দোসররা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে পরিচ্ছন্ন করে ছাপিয়ে বিদায় করুন। সব ন্যায় এবং যারা অতীতের সরকারের সময় ডিপ্রাইভ হয়েছে, বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার ছিল, তাদেরকে পদায়ন করে পোস্টিং করে প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজাতে হবে। আর আগামী নির্বাচনে সব নেতৃত্ব নির্বাচন হলেই ভোলাবাসী তথা বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। আর এটা আশ্চর্যের কথা যে ভোলা থেকে গ্যাস উত্তোলন হয়, যে মাটিতে এত বড় বিশাল রাজস্ব, বিশাল জাতীয় সম্পদ, সেই ভোলার কোটি কোটি মানুষ
সেই গ্যাস পাবে না, অন্য জায়গায় চলে যাবে। বাবা অন্য জায়গায় যাক, আমরা দেবো, আগে তো নিজে বাঁচবো, কি বলে ঠিক কিনা? আমার মা চাষিরা আমার বাড়ি ঘরে গ্যাস পাবে না, আমার গ্যাস নিয়ে আর এক জায়গায় জ্বালাবা, তোমারও দেবো, আগে তো আমার বাঁচতে হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি থাকবে, আমরা সুযোগ পেলে আমরা উপদেষ্টাদের সাথে কথা বলার সুযোগ পাই, আপনাদের দাবিগুলো আমরা নিয়ে যাচ্ছি। অবশ্যই গ্যাস ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যারা আছেন, ভোলাবাসীর উপরে সুবিচার করুন। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান গণঅভ্যুত্থানের স্লোগান। ভোলাবাসীর উপরে বিচার করা যাবে না, ঘরে ঘরে গ্যাস দিতে হবে। কেন বরিশাল থেকে ভোলা পর্যন্ত এখনো সেতু হয় না? হ্যাঁ, সেতু তো নিজের বাড়ির কাছে গুলো কায়দা করে বাপের নামে, ছেলের নামে, মার নামে, খালার নামে সেতু আর সেতু, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, চারিদিক থেকে দ্বীপ, এই একটা জেলা, আপনি একটা বড় ব্যবধান হয়ে গেছে। যদি বরিশালের সাথে ভোলার একটা সেতু হয়, হ্যাঁ, সেই সেতুটা এক থেকে পাস হয়ে গেল, কোন কারো হাতে সেটাকে বাতিল করা হবে? আমরা আজকে দাবি করছি, বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হলো ভোলা এবং বরিশালের এই সেতু। এই বিশাল নদীর উপরে সেতু সংস্থাপিত হলে অবহেলিত ভোলাবাসীর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, আর্থসামাজিক জীবনের যে নতুন দিগন্ত পরিবর্তন সূচিত হবে, তার জন্য এখন আর কোনো কাজ নেই। প্রথম কোনো বড় সেতু হলে এই ভোলা বরিশালের সেতু নির্মাণ করতে হবে। মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি কেন ভোলায় হলো না? এখানে তো কত বড় বড় জাতির কলিজ, জাতির ঘিলুরা দীর্ঘকাল এমপিগিরি, মন্ত্রীগিরি করেছে, অথচ আপনি আপনার জেলায় আপনি একটা ইউনিভার্সিটি আনতে পারেন না, একটা মেডিকেল কলেজ আনতে পারেন নাই। আমাদের ঢাকা থেকে এসে, বরিশাল থেকে এসে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি করতে হয়। যারা ভোলা থেকে বারবার এমপি মন্ত্রী হয়েছেন তাদের লজ্জা লাগে না? অবিলম্বে এখানে মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি এগুলো দিতে হবে। লঞ্চ টার্মিনাল গুলো আধুনিকীকরণ করতে হবে। সেতু যেহেতু নেই, নৌপথেই আমাদের এখানকার লোকদের যাতায়াত, কি বলেন? ফলে আপনাদের এই টার্মিনাল গুলোকে মডার্নাইজ করতে হবে। বিচ্ছিন্ন উপজেলা মনপুরাকে বিদ্যুতের ক্ষেত্রে জাতীয় গ্রিডের আওতায় আনা লাগবে, জাতীয় গ্রিডের আওতায় আনতে হবে, দুঃখ কষ্ট লাঘব করতে হবে। এই দাবির সঙ্গে আপনাদের স্লোগান, আপনাদের ভালোবাসা, আপনাদের বেদনার সাথে আমি জামাত ইসলামীর, আমি জামাতের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে আমি সমর্থন ব্যক্ত করছি। আমরা উপদেষ্টা, ওনার উপদেষ্টাদের সাথে কথা বলার সুযোগ যখন হবে, আপনাদের বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা আজকের এই সম্মেলনে এসে কেমন লাগছে? ভালো লাগছে তো নাকি বলেন? এখন চলে যাবেন না? আপনি 1 মিনিট বলবো, থাকলে কিন্তু খাতি দেওয়া লাগবে। দুপুরে খাতি দেবেন? আমার বাড়ি কিন্তু ভুল নাই, ঠিক আছে? এক সময় বৃহত্তর এই বরিশাল আর খুলনা আমরা একসাথে ছিলাম। এদিকের নাম শুনলে আমার মনে হয় যে না, আমিও এই দিকের লোক। আমার জীবনে প্রথম ভোলা এসে আপনাদের দেখে খুব ভালো লাগলো। আপনাদের চেহারাগুলো দেখে আমি খুব স্বস্তি পাচ্ছি। আজকের এই কর্মী সম্মেলন আগামী দিনে ভোলার ইসলামী আন্দোলনকে বাংলাদেশের জন্য একটি দুর্জয় ঘাঁটিতে ইনশাআল্লাহ পরিণত করবে। 7টি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জামাত ইসলামের ইউনিট গঠন করতে হবে। পারবে? যারা কর্মী তাদের মান বাড়াতে হবে, দাওয়াতি ইউনিট বাড়বে। নির্বাচনের আগে প্রতিটি ভোট কেন্দ্রের যত ভোটার আছে তাদের কাছে সহযোগী সদস্য ফরম পূরণ করানোর জন্য বাড়ি বাড়ি যাইতে হবে। আগামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ হবে। আমরা আজকে আবারও দাবি করছি, এখানে গণমাধ্যমের কর্মীরা আছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে তো হতেই হবে। আর যেটাকে নতুন একটা আধুনিক পদ্ধতি, বিশ্বের অনেক উন্নত দেশে সেই পদ্ধতি চালু আছে, প্রায় 62-র অধিক দেশে সংখ্যানুপাতিক পদ্ধতি, যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি বলা হয়। ব্যক্তি, মাসেল এবং কালো টাকার খেলা থেকে বাঁচার জন্য প্রত্যেক দলের সমর্থনে জনগণ ভোট দেবে। ব্যক্তির ইন্টারেস্ট থাকবে না, কে কোন দলকে পছন্দ করে, প্রথমে জনমত সেই দিকে আসবে, তারপরে অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ, ভোটের শতকরা হার অনুযায়ী যাদের শতকরা যত থাকবে, নির্বাচন কমিশন সেই রাজনৈতিক দলের সাথে আলাপ করে সেই শতকরা হারে সকল দলকে পার্লামেন্টে তাদের এমপি নির্বাচিত করবেন। তাদের সুবিধা হয় কি? পার্লামেন্টের দক্ষ অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান যাবে,
ছোট বড় সব দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এই জন্য পিআর পদ্ধতি জামাত ইসলামী ইলেকট্রাল সিস্টেম রিফর্ম করার প্রস্তাবে আমরা এটা সরকারকে দিয়েছি। আপনারা কি এই পিআর পদ্ধতিতে নির্বাচনে রাজি আছেন? সকল ইসলামী দল, বড় বড় দল সব রাজি হয়েছে। আর যারা একটু ডাকাতি করতে চান তাদের ধান্দা আবার আলাদা। আমরা তো ডাকাতি করতে পারি না। এই জন্য সততা, নিয়ম শৃঙ্খলা, ভালো পদ্ধতির লোকেরাই কিন্তু সৎ লোকেরা চায়। পিআর পদ্ধতিতে আপনি নির্বাচন দিন এবং ভোলাবাসী আপনাদের 4টে নির্বাচনী এলাকা নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি। আজকে যে সম্মেলন দেখে গেলাম, দেখা যাক ইনশাআল্লাহ ভোলার দাবি আদায়ের জন্য আমরা এখানে যেন ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি। আপনারা সেই জন্য আমাদেরকে সাহায্য করবেন, ঠিক আছে? আমরা আর বক্তব্য বাড়াবো না। আপনারা দূর থেকে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে 7টি উপজেলা থেকে যারা এসেছেন, প্রত্যেকের বাড়ি ঘরে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে